ইরানের প্রত্যন্ত একটি গ্রামে একজন নিষ্পাপ মুসলিম নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কেন সুরাইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? আর শেষ মুহূর্তে কি এমন ঘটেছিল যার কারণে পুরো গ্রামের মানুষ সত্য লুকানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়? পুরো ভিডিওটা দেখলে আপনার চোখ হয়তো ভিজে যাবে। আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হৃদয় বিদারক চলচ্চিত্র দ্য স্টোনিং অফ সুরাইয়া এম। গল্পের শুরু হয় 1986 সালের ইরানের দুর্গম পাহাড়ি এলাকার একটি ছোট্ট গ্রাম উপায়েতে। চারিদিকে ধুলোমাখা পাহাড়, নির্জন রাস্তা এবং এমন এক অস্বাভাবিক নীরবতা যেন পুরো গ্রাম কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। শুরুতেই আমরা দেখতে পাই একটি কুকুর মাটিতে কিছু একটা খুঁজছে বা শুকছে। একজন বৃদ্ধা ক্রোধান্বিত হয়ে কুকুরগুলোকে তাড়ায় এবং সেখানে থাকা কিছু হাড় নিয়ে লেকের পরিষ্কার পানিতে ধুয়ে আবার যত্ন করে মাটির নিচে রেখে দেয়। এই বৃদ্ধার নাম জাহরা। এই সময় ফ্রেইদুন সাহেবজান নামের একজন ইরানি ফরাসি সাংবাদিক গাড়ি চালিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দিলে তিনি বাধ্য হয়ে গ্রামটিতে থামেন। গাড়ি মেরামতের জন্য স্থানীয় মেকানিক হাসিমের কাছে আসেন তিনি। কিন্তু হাসিম দিনের কাজ শেষ করে ক্লান্ত, তাই আজ আর কাজ করতে রাজি হয় না। জাহারা লেকের পাড় থেকে ফেরার সময় দেখতে বিদেশি একজন লোক হাসিমের সাথে কথা বলছে। জাহারা দাঁড়ায়, কৌতূহল নিয়ে শোনে তাদের কথোপকথন। ফ্রেইদুন আর হাসিমের কথা শুনে বুঝতে পারে যে ফ্রেইদুন একজন ফরাসি সাংবাদিক। আজ রাতেই তাকে বর্ডারে যেতে হবে, তাই হাসিমকে বাড়তি টাকা দিয়ে গাড়ি সারাতে রাজি করে। জাহারা ফ্রেইদুনকে ফলো করতে থাকে। ফ্রেইদুনের কাছে ঘটনাটি তখন খুব সাধারণ মনে হয়। জাহারা বুঝতে পারে এই সাংবাদিকে হয়তো তার শেষ সুযোগ। সে ফ্রেইদুনকে গোপনে কিছু একটা বলতে চায়। এ সময় দুজন মাঝবয়সী লোক এসে পড়ায় জাহারা আর কিছু বলার সুযোগ পায় না। এই লোক দুটো ফ্রেইদুনকে বলে, এই বুড়ির কথায় কান দেবেন না, এটা একটা পাগলি। এরপর জাহারাকে শাসিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এই লোকের নাম হাসান, সে এই গ্রামের মোল্লা তথা ধর্মীয় নেতা। আর এনার নাম ইব্রাহিম, সে এখানকার মেয়র। তো ফ্রেইদুন সেখান থেকে চলে যায়। জাহারা কিন্তু তাকে অনুসরণ করেই চলেছে। জাহারা একটা কাগজে তার বাড়ির পথের ম্যাপ একটা হাড়ে দিয়ে মুড়ে ফ্রেইদুনের দিকে ছুড়ে দেয় এবং ইশারায় তার বাড়িতে যাওয়ার অনুরোধ করে। ফ্রেইদুন ম্যাপ অনুযায়ী গিয়ে দেখে জাহারা তার জন্য অধীর অপেক্ষায় বসেছিল। ফ্রেইদুন জাহারাকে বলে, আপনি কি পাগল? আপনি একজন মধ্যবয়স্কা নারী হয়ে আমাকে এভাবে ডেকে আনলেন। অবশ্য রাস্তার লোক দুটো কিন্তু বলেছিল যে আপনি পাগল। জাহারা বলে, দয়া করে কয়েক মিনিট আমার কথা শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কে পাগল, আমি নাকি ওরা। জাহারা বলে, এই গ্রামের মাটির নিচে এক ভয়ঙ্কর সত্য চাপা দেওয়া হয়েছে। এমন এক সত্য যা গ্রামের ক্ষমতাবান লোকেরা কোনোভাবেই বাইরের পৃথিবীকে জানতে দিতে চায় না। কিন্তু আমি চাই আপনার মাধ্যমে এই সত্য সারা পৃথিবী জানুক। প্রথমে ফ্রেইদুন বিষয়টিতে জড়াতে চায় না, সে শুধু গাড়ি ঠিক করে চলে যেতে চায়। কিন্তু জাহারা তার কাছে অনুরোধ করে শুধু কয়েক মিনিট তার কথা শুনতে। জাহারা যখন সাংবাদিকের ব্যাগে থাকা টেপ রেকর্ডারটি দেখে, তখন সে বলে তার কণ্ঠ রেকর্ড করতে হবে, কারণ সে যা বলতে চাচ্ছে তা শুধু একজন মানুষের গল্প নয়, এটি এমন এক অন্যায়ের সাক্ষ্য যা পৃথিবীর জানা দরকার। সাংবাদিক রেকর্ডার চালু করতেই জাহারা তার ভাগ্নি সুরাইয়ার গল্প বলতে শুরু করে। আর এখান থেকে আমরা ফিরে যাই কয়েকদিন আগের ঘটনায়। সুরাইয়া ছিল 35 বছর বয়সী 4 সন্তানের মা। তার 2 ছেলে এবং 2 মেয়ে ছিল। বাইরে থেকে দেখলে তাকে গ্রামের অন্য সাধারণ নারীদের মতোই মনে হতো, কিন্তু নিজের ঘরের ভিতর সে প্রতিদিন এক নীরব যুদ্ধের মধ্যে বেঁচেছিল। তার স্বামী আলী ছিল একজন কারারক্ষী, প্রচণ্ড রাগী, স্বার্থপর এবং নির্যাতনকারী। এই মানুষটি বছরের পর বছর সুরাইয়াকে অপমান ও মারধর করেছে। আলী নিজের ছেলেদের ভালো খাবার দেয়, তাদের সঙ্গে হাসে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখায়, কিন্তু মেয়েদের সে প্রায় কোনো গুরুত্বই দেয় না। তার এই বৈষম্যের প্রভাব 2 ছেলের উপরও পড়ে। বাবার কাছ থেকে তারা শেখে মাকে সম্মান করার প্রয়োজন নেই। অন্যদিকে সুরাইয়া তার নিজের মেয়েদের আগলে রাখে। সে জানে আলী যদি তাদের ছেড়ে চলে যায়, তাহলে এই মেয়েদের খাবার, পোশাক কিংবা ভবিষ্যৎ কোনটাই নিশ্চয়তা থাকবে না। কিন্তু আলীর মাথায় তখন অন্য পরিকল্পনা। সে 14 বছর বয়সী মেহেরি নামের একজন কিশোরীকে বিয়ে করতে চায়। মেয়েটির বাবা কোনো এক অপরাধে কারাগারে বন্দী এবং মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে। আলী দাবি করে নিজের প্রভাব ব্যবহার করে সে লোকটিকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারবে। তার বিনিময়ে লোকটি নিজের অল্প বয়সী মেয়েকে আলীর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু নতুন বিয়ে করার পথে আলীর সবচেয়ে বড় বাধা ছিল সুরাইয়া। আলী সরাসরি সুরাইয়াকে তালাক দিতে পারত, কিন্তু তালাক দিলে তাকে সুরাইয়ার দেনমোহর ফেরত দিতে হবে এবং 2 মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আলী নতুন স্ত্রী চায়, কিন্তু পুরনো স্ত্রী ও মেয়েদের জন্য একটি পয়সাও খরচ করতে চায় না। তাই সে গ্রামের মোল্লার কাছে যায়। আর এখানেই পরিষ্কার হয়ে যায় এটি শুধু একজন নিষ্ঠুর স্বামীর গল্প হতে যাচ্ছে না। আলী এমন একটি ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যেখানে তার অপরাধকেই আইনের পোশাক পরিয়ে দেওয়া হবে।
আলী মোল্লাকে বলে যেভাবেই হোক সুরাইয়াকে তালাক দিতে রাজি করতে হবে। মোল্লা প্রথমে কিছুটা দ্বিধা দেখালেও আলী তার অতীতের একটি গোপন বিষয় প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এই মোল্লা একসময় অপরাধের কারণে কারাগারে ছিল। তখন আলী সেখানে প্রহরী হিসেবে কাজ করত। অর্থাৎ মোল্লার অতীত সম্পর্কে আলী এমন কিছু জানে যা প্রকাশ পেলে গ্রামের মানুষের সামনে তার মান সম্মান শেষ হয়ে যেতে পারে। নিজেকে বাঁচাতে মোল্লা আলী ষড়যন্ত্রে যোগ দেয়। মোল্লা সুরাইয়ার বাড়িতে এসে তাকে বোঝাতে চেষ্টা করে আলীর সঙ্গে সংসার করে তার কোনো লাভ নেই, তালাক নিয়ে নিলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সুরাইয়া জিজ্ঞেস করে তালাকের পর সে দুই মেয়েকে নিয়ে কোথায় যাবে, তাদের খাবার কে দেবে, তাদের নিরাপত্তার দায়িত্ব বা কে নেবে। মোল্লার কাছে এর কোনো মানবিক উত্তর নেই, বরং সে আরো নোংরা একটি প্রস্তাব দেয়। সে জানায় সুরাইয়া চাইলে তার অস্থায়ী স্ত্রী হতে পারে, বিনিময়ে মোল্লা তাকে কিছু অর্থ এবং নিরাপত্তা দিবে। সুরাইয়া এই অপমানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এমন সময় জাহারা সেখানে উপস্থিত হয়। সুরাইয়ার উপর কি ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে তা বুঝতে জাহারার বেশি সময় লাগে না। জাহারা স্পষ্ট জানিয়ে দেয় সুরাইয়ার জীবন নিয়ে তারা যা খুশি তা করতে পারবে না। মোল্লা দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার চোখে প্রতিশোধের ইঙ্গিত দেখা যায়। এদিকে আলী বাড়িতে ফিরিয়ে সুরাইয়াকে নির্মমভাবে মারধর করে। সে বারবার তালাকের কাগজে সম্মতি দিতে বলে, কিন্তু সুরাইয়া নিজের মেয়েদের কথা ভেবে রাজি হয় না। আলী তখন বুঝে যায় ভয় দেখিয়ে কিংবা মারধর করে সুরাইয়াকে রাজি করানো সম্ভব হবে না। তাই সে আরো ভয়ঙ্কর পরিকল্পনা করে। গ্রামের হাশেম নামের সেই মেকানিকের স্ত্রী মারা যায়। হাশেমের সংসার সামলানো এবং খাবার তৈরি করা দেওয়ার মতো কেউ ছিল না। আলী নিজেই প্রস্তাব দেয় সুরাইয়া চাইলে হাশেমের বাড়িতে রান্নাবান্না ও পরিষ্কারের কাজ করতে পারে। সুরাইয়া প্রথমে সন্দেহ করলেও কাজটি গ্রহণ করে, কারণ এতে সে কিছু অর্থ উপার্জন করতে পারবে এবং ভবিষ্যতে মেয়েদের নিয়ে আলাদা হয়ে বাঁচার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু দর্শক হিসেবে আমরা জানি আলী হঠাৎ এত ভালো মানুষ হয়ে ওঠেনি। এই চাকরিটাই ছিল তার ফাঁদের প্রথম ধাপ। সুরাইয়া নিয়মিত হাশেমের বাড়িতে গিয়ে রান্না করে ঘর পরিষ্কার করে এবং তার পরিবারের প্রয়োজনীয় কাজগুলো করে দেয়। তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। হাশেম ও সুরাইয়াকে সম্মানের সঙ্গে দেখত। কিন্তু আলী ও মোল্লা গ্রামের মানুষের মধ্যে গোপন গুজব ছড়াতে শুরু করে সুরাইয়া নাকি কাজের অজুহাতে হাশেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। প্রথমে বিষয়টি ফিসফিসানি ছিল, কিন্তু একটি ছোট্ট গ্রামে গুজব ছড়াতে বেশি সময় লাগে না। কিছুদিনের মধ্যে মানুষের চোখে সুরাইয়ার পরিচয় বদলে দিতে শুরু করে আলী। যে নারী এতদিন একজন নির্যাতিত স্ত্রী ছিল, তাকে এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। এরপর আলী সরাসরি হাশেমকে চাপ দিতে শুরু করে। সে জানায় হাশেম যদি স্বীকার না করে যে তার সঙ্গে সুরাইয়ার সম্পর্ক ছিল, তাহলে তাকে এবং তার সন্তানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হাশেম জানে সুরাইয়া সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আলীর রাজনৈতিক যোগাযোগ এবং মোল্লার সামাজিক ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তার নেই। আলী তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সত্য বললে তার নিজের পরিবার বিপদে পড়বে, আর মিথ্যা বললে একজন নির্দোষ নারীর জীবন শেষ হয়ে যাবে। অবশেষে ভয় জয়ী হয়। হাশেম মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়ে যায়। এদিকে আলী গ্রামের রাস্তায় সুরাইয়াকে ধরে প্রকাশ্যে মারধর করতে শুরু করে। সে চিৎকার করে সবাইকে জানায় তার স্ত্রী ব্যভিচার করেছে। সুরাইয়া বারবার বলে অভিযোগটি মিথ্যা, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। বরং আলীর তৈরি করা নাটক দেখে গ্রামের মানুষ আরো উত্তেজিত হয়ে ওঠে। জাহারা সামনে এসে সুরাইয়াকে রক্ষা করার চেষ্টা করে। সে আলীকে থামায় এবং গ্রামের মেয়র ইব্রাহিমকে ডেকে একটি নিরপেক্ষ তদন্তের দাবি করে। সুরাইয়া, আলী, হাশেম, মোল্লা, জাহারা এবং ইব্রাহিম এক জায়গায় বসে বিষয়টি নিয়ে কথা বলে। সুরাইয়া সরাসরি হাশেমের দিকে তাকিয়ে জানতে চায় সে কি সত্যিই কোনো অনৈতিক সম্পর্কের কথা বলতে পারবে। হাশেম চোখ তুলে সুরাইয়ার দিকে তাকাতে পারে না। তার নীরবতা দেখেই সুরাইয়া বুঝে যায় ভয় দেখিয়ে তাকে মিথ্যা বলতে বাধ্য করা হচ্ছে। তবুও হাশেম শেষ পর্যন্ত বলে সুরাইয়া তার প্রতি এমন আচরণ করেছে যা একজন বিবাহিত নারীর করা উচিত নয়। আলী এবং মোল্লার জন্য এতটুকুই যথেষ্ট। সুরাইয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের আয়োজন করা হয়। এখন এমন একটি নিয়ম সামনে আনা হয় যা শুনলে মনে হয় সুরাইয়ার ভাগ্য আগে থেকেই নির্ধারিত ছিল। একজন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তোলে, তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব সেই স্ত্রীর। আবার একজন স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করে, তাহলে অভিযোগ প্রমাণ করার দায়িত্বটাও স্ত্রীরই। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, প্রমাণ দেওয়ার বোঝা সবসময় স্ত্রীর উপর। যাহারা এই দ্বিচারিতার প্রতিবাদ করে সে প্রশ্ন তুলে, তাহলে কি এখানে সব পুরুষ জন্ম থেকেই নির্দোষ আর সব নারী জন্ম থেকেই অপরাধী? কিন্তু তার প্রতিবাদকে বিচারকরা উদ্ধত আচরণ হিসেবে দেখে। সুরাইয়াকে নিজের পক্ষে যথাযথভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় না। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো তার নিজের বাবাকেও তার বিরুদ্ধে দাঁড় করানো হয়। আলী তাকে বোঝায় সুরাইয়া শুধু স্বামীকে নয়, নিজের বাবাকেও অসম্মান করেছে। পরিবারের সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো মেয়ের শাস্তি মেনে নেওয়া। জাহারা মরিয়া হয়ে ইব্রাহিমকে বোঝানোর চেষ্টা করে যে পুরো অভিযোগটি একটি ষড়যন্ত্র।
আলী নতুন বিয়ে করতে চায় বলেই সুরাইয়াকে সরিয়ে দিতে চাইছে। ইব্রাহিমের মনে সন্দেহ জাগে। সে জানে অভিযোগের ভেতর অনেক ফাঁক ফোকর রয়েছে, কিন্তু মোল্লা বারবার আইন ও ধর্মের কথা বলে তাকে প্রভাবিত করে। গ্রামের উত্তেজিত পুরুষরাও দ্রুত শাস্তির দাবি করতে থাকে। বিচার তখন সত্য খোঁজার প্রক্রিয়া থেকে সরে যায়। এটি হয়ে ওঠে একটি ভীত জনতার সম্মিলিত প্রতিশোধ। শেষ পর্যন্ত সুরাইয়াকে ব্যভিচারের দায়ে দোষী ঘোষণা করা হয়। তার শাস্তি পাথর ছুঁড়ে হত্যা। রায় শুনে সুরাইয়া প্রথমে যেন বিশ্বাস করতে পারে না। যে অপরাধ সে করেনি তার জন্য কয়েক ঘন্টার মধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হবে। আর এক মুহূর্ত দেরি না করেই শুরু হয়ে যায় হত্যার উৎসব। যাহারা তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের চারিদিকে পাহাড় বসানো হয়েছে। কোনো বাড়ি তাদের আশ্রয় দিতে চায় না। শেষ চেষ্টা হিসেবে যাহারা ইব্রাহিমের কাছে গিয়ে সুরাইয়ার ছেড়ে দেওয়ার পূর্ণ অনুরোধ করে। এমনকি সে বলে সুরাইয়ার পরিবর্তে তাকেই হত্যা করা হোক, কিন্তু কেউ রাজি হয় না। সুরাইয়াকে একটি ঘরে নিয়ে গিয়ে শেষবারের মতো গোসল করানো হয়। তাকে সাদা পোশাক পরিয়ে দেওয়া হয়। তার দুইটি ছোট মেয়ে মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারা বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। সুরাইয়া তার মেয়ে দুটোকে এই জন্মের মতো শেষবার বুকে জড়িয়ে নেয়। তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। এই মুহূর্তে তার ভয় শুধু নিজের মৃত্যু নিয়ে নয়, মৃত্যুর পর তার মেয়েদের কি হবে এই চিন্তায় তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছে। ছোট ছেলেটাকে আদর করে দেয় সুরাইয়া, কিন্তু বড়টা তার বাপের অনুসারী। মায়ের নিবেদন করা শেষ আদরটুকু প্রচণ্ড ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সে। সুরাইয়া যেন মরার আগেই আরেকবার মরে যাচ্ছে। সুরাইয়াকে যখন পাথর নিক্ষেপের জন্য মাটি নিয়ে যাওয়া হচ্ছিল, চারপাশ থেকে পাথর হাতে নিয়ে ক্ষুধার্ত শকুনের মতো উৎসুক হয়ে রয়েছিল কিছু মানুষ। গ্রামের মাঝখানে একটি গর্ত খোঁড়া হয়। মৃত্যুর মাটি নিয়ে যাওয়ার পর মেয়র ইব্রাহিম সুরাইয়াকে মৃত্যুর আগে শেষবারের মতো কিছু বলার সুযোগ দেয়। সুরাইয়া বলে, তোমরা কি করে পারছো এটা করতে? আমি তোমাদের প্রতিবেশী ছিলাম, মনে হচ্ছে আমি তোমাদের কেউ না। আলীর দিকে তাকিয়ে বলে, আমি সুরাইয়া, তোমার ঘর করেছি। ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোমাদের মা ছিলাম আমি, জন্ম দিয়েছিলাম, আমি তোমাদের রান্না করে খাইয়েছি। সুরাইয়া তার বৃদ্ধ পিতার দিকে তাকিয়ে বলে, তোমার আদরের সুরাইয়া ছিলাম আমি, তোমরা কিভাবে পারছো আমার সাথে এমনটা করতে? মাঠে তখন অনেক মানুষের ভিড়, পিনপতন নীরবতা। হঠাৎ ভিড়ের মধ্যে একজন বলে ওঠে, এটা খোদার আইন। বাকিরা গর্জে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। সুরাইয়ার হাতগুলো শক্ত করে বাঁধা হয়। তাকে গর্তে বসিয়ে কোমর পর্যন্ত মাটির নিচে ঢেকে দেওয়া হয়, যেন সে পালাতে না পারে। আবার আঘাতগুলো দীর্ঘ সময় ধরে সহ্য করতে হয় যেন। সুরাইয়া চারিদিকে তাকায়। পরিচিত মুখগুলো আস্থার হত্যাকারী হতে এসেছে। এবার মেয়র সুরাইয়ার বাবাকে প্রশ্ন করে তার কিছু বলার আছে কিনা। সে বলে, আমার এখানে কি বলার থাকতে পারে, সে আর আমার মেয়ে নয়। তারপর নিয়ম অনুযায়ী প্রথম পাথরটি দেওয়া হয় সুরাইয়ার বাবার হাতে। বৃদ্ধ মানুষটি মেয়ের দিকে তাকিয়ে পাথর ছোড়ে, কিন্তু পাথর লক্ষ্যভ্রষ্ট হয়। সে আবার ছোড়ে, সেটিও মেয়ের গায়ে লাগে না। ভিড়ের মধ্যে একজন নারী বলে ওঠে, হয়তো এটি সুরাইয়ার নির্দোষ হওয়ার লক্ষণ, হয়তো ঈশ্বর চান না তাকে হত্যা করা হোক। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সবকিছু থেমে যেতে পারে, কিন্তু মোল্লা দ্রুতই সেই সম্ভাবনা শেষ করে দেয়। সে বলে, পাথর লক্ষ্যভ্রষ্ট হওয়া কোনো অলৌকিক সংকেত নয়, শাস্তি চালিয়ে যেতে হবে। এরপর আলী নিজেই সামনে আসে। যাহারা প্রাণপণে বাধা দিতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, সে চিৎকার করে বলতে থাকে, এটা বিচার নয়, এটা হত্যা। যাহারা মূর্ছা যায়। যে মানুষটি বছরের পর বছর সুরাইয়ার সঙ্গে একই ঘরে থেকেছে, যার সন্তানের জন্ম দিয়েছে সুরাইয়া, সে কোনো দ্বিধা ছাড়াই স্ত্রীকে পাথর ছুঁড়ে মারে। আলীর মুখে তখন দুঃখ কিংবা অনুশোচনা নেই, আছে শুধু নিজের পথের বাধা সরিয়ে দেওয়ার উন্মত্ত আনন্দ। আলীর নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় না। আলীর নিক্ষিপ্ত দ্বিতীয় পাথরটি সুরাইয়ার ঠিক কপালের মাঝ বরাবর আঘাত করে, ঠিক যেখানে স্বামীর চুমু খাওয়ার কথা ছিল। ওই জায়গাটি দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপর যা ঘটে সেটি আরো ভয়ঙ্কর। সুরাইয়ার দুই ছেলের হাতে পাথর তুলে দেওয়া হয়। সুরাইয়ার নিজ গর্ভে ধারণ করা ছেলেরা পাথর ছোড়ায় সন্তানের দিকে তাকিয়ে থাকে। একজন মায়ের জন্য নিজের মৃত্যু দেখার চেয়েও হয়তো বেশি কষ্টের বিষয় নিজের সন্তানের সেই হত্যায় অংশ নিতে দেখা। ছেলেরা শেষ পর্যন্ত পাথর ছুঁড়ে। আপনজনদের ঘৃণা মিশ্রিত পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে একটা নিষ্পাপ ফুল। হাশেমের হাতেও পাথর তুলে দেওয়া হয়, কিন্তু সে বিবেকের বাধাকে অতিক্রম করতে ব্যর্থ হয়। পাথর ফেলে দিয়ে সে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর চারপাশের আবেগন্ধ জনতা হিংস্র হয়ে পাথর বৃষ্টি নিক্ষেপ করে সুরাইয়ার উপর। রক্তে ভিজে দিতে থাকে আশেপাশের মাটি। কিছু সময় পর সবাই ধরে নেয় যে সে মারা গেছে। পাথর ছোড়া থামানো হয়, কিন্তু আলী কাছে গিয়ে দেখে সুরাইয়া এখনো জীবিত আছে।
এখানে সে চাইলে অন্তত দ্রুত মৃত্যু নিশ্চিত করে তার কষ্ট কমাতে পারত, কিন্তু আলী বরং ঘোষণা করে সুরাইয়া এখনো জীবিত। এরপর আবার পাথর ছোড়া শুরু হয়। শেষ পর্যন্ত সুরাইয়ার নিথর শরীরটি মাটির সাথে পড়ে থাকে। যে নারী কোনো অপরাধ করেনি তাকে মিথ্যা অভিযোগ, ভয় দেখানো সাক্ষী এবং সাজানো বিচারকের মাধ্যমে পুরো গ্রামের সামনে হত্যা করা হলো। আর তার দেহটিকে যথার্থ মর্যাদা দেওয়া হলো না। জাহারার গল্প শুনতে শুনতে সাংবাদিক ফ্রেইদুন স্তব্ধ হয়ে যায়। এখন সে বুঝতে পারে গ্রামের মানুষ কেন জাহারাকে তার সঙ্গে কথা বলতে দিতে চাইছিল না। কারণ তারা শুধু একজন নারীকে হত্যা করেনি, তারা সম্মিলিতভাবে একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের প্রমাণ মুছে ফেলতে চায়। বর্তমান সময় ফিরে এসে আমরা দেখি আলীর পরিকল্পনাও শেষ পর্যন্ত সফল হয়নি। যে 14 বছর বয়সী মেয়েটিকে সে বিয়ে করতে চেয়েছিল, সে বিয়েটি বাতিল হয়ে গেছে। মেয়েটির বাবাকে মৃত্যুদণ্ড থেকে আলী রক্ষা করতে পারেনি। অর্থাৎ যে বিয়ের জন্য সে নিজের নির্দোষ স্ত্রীকে হত্যা করিয়েছে, শেষ পর্যন্ত সেই বিয়েও হচ্ছে না। এই খবর শুনে হাসিমের ভেতর জমে থাকা অপরাধবোধ বিস্ফোরিত হয়। সে প্রকাশ্যে স্বীকার করে সুরাইয়ার বিরুদ্ধে দেওয়া তার সাক্ষী মিথ্যা ছিল। আলী ও মোল্লা তাকে ভয় দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছিল, কিন্তু সত্যটি এমন সময় প্রকাশ পেল যখন সুরাইয়াকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। এদিকে হাসিম সাংবাদিকের গাড়ি ঠিক করে দেয়। ফেইদুন রেকর্ডিং নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু মোল্লা এবং গ্রামের ক্ষমতাবান লোকেরা বুঝে যায় যাহারা তাদের গোপন সত্য সাংবাদিককে বলে দিয়েছে। একজন সশস্ত্র রক্ষী ফেইদুনের গাড়ি থামিয়ে দেয়। তার ব্যাগ তল্লাশি করা হয় এবং টেপ রেকর্ডারটি ছিনিয়ে নেওয়া হয়। তারা রেকর্ডারের ভেতরে থাকা ক্যাসেটগুলো বের করে ধ্বংস করে ফেলে। ফ্রেইদুনকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু গাড়ি চালিয়ে বের হওয়ার ঠিক মুহূর্তে একটি সরু রাস্তার পাশ থেকে জাহারা ছুটে আসে। তার হাতে রয়েছে আসল রেকর্ডিং এর ক্যাসেট। মোল্লা যে টেপগুলো ধ্বংস করেছে সেগুলো ছিল নকল। জাহারা আগে থেকেই বুঝতে পেরেছিল তারা রেকর্ডিং কেড়ে নেওয়ার চেষ্টা করবে। ফ্রেইদুন দ্রুত জাহারার হাত থেকে ক্যাসেটটি নেয়। পেছন থেকে লোকেরা তাকে থামানোর জন্য ছুটে আসে, কিন্তু সে গাড়ির গতি বাড়িয়ে গ্রামের বাইরে চলে যায়। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। রাস্তার উপর দাঁড়িয়ে জাহারা চিৎকার করে ঘোষণা করে, এখন পুরো পৃথিবী জানতে পারবে তারা সুরাইয়ার সঙ্গে কি করেছে। সিনেমার শেষ মুহূর্তে আমাদের সামনে সুরাইয়া মঞ্চেহেরি শৈশবের একটি ছবি দেখানো হয়। ছবিটিতে সে মাত্র 9 বছরের একটি নিষ্পাপ মেয়ে। সেই হাসিমুখের শিশুটি তখনও জানতো না একদিন তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোই মিথ্যা অভিযোগ তৈরি করে তাকে মৃত্যুদণ্ড দিবে। দ্য স্টোনিং অফ সুরাইয়া শুধু একজন নারী হত্যার গল্প নয়, এটি দেখায় যখন একটি সমাজ প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলে, তখন সাধারণ মানুষও ভয়ঙ্কর অপরাধে অংশ নিতে পারে। আলী একা সুরাইয়াকে হত্যা করেনি। মোল্লার দুর্নীতি, হাসিমের ভয়, ইব্রাহিমের নীরবতা, বাবার দুর্বলতা এবং গ্রামের মানুষের অন্ধ আনুগত্য সবকিছু মিলিয়েই এই হত্যাকাণ্ড সম্ভব হয়েছিল। তবে সিনেমাটি একই সঙ্গে এটিও দেখায় যে সত্যকে কিছু সময়ের জন্য চাপা দেওয়া গেলেও চিরতরে নিশ্চিহ্ন করা যায় না। সুরাইয়ার নিজের কণ্ঠে সত্য বলার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু জাহারা তার কণ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একজন সাংবাদিক সেই কণ্ঠকে গ্রামের সীমানার বাইরে নিয়ে গিয়েছিল। হাসিম যদি শুরুতেই সত্য বলতো কিংবা ইব্রাহিম যদি নিজের সন্দেহের পক্ষে দাঁড়াতো, তাহলে কি সুরাইয়াকে বাঁচানো সম্ভব হতো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শক্তিশালী হৃদয় বিদারক এবং চিন্তা বদলে দেওয়ার মতো সিনেমার গল্প নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ কখনো কখনো একটি সিনেমা শুধু বিনোদন দেয় না, এটি এমন মানুষের কণ্ঠ আমাদের কাছে পৌঁছে দেয় যাদের সত্য পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।